দাদা আপনার নাম কি প্রথমে বলবেন? উদয় কুমার সাহা। আচ্ছা, আপনি কলকাতা হাইকোর্টে কেন এসেছেন? আমি আগে ওখানে কিছু নিম্ন কোর্টে কোনো সুবিধা পাইনি, যার জন্য আপিল করেছিলাম। আজকে কমিশনার সাহেব সাকসেসফুল করে দিয়েছেন, পাস করে দিয়েছেন। মামলা গ্রহণ করেছে আজকে? মামলা গ্রহণ করেছেন। হয় এরপর আশা করছি আমি সব ফেরত পাবো, সব জিনিসই। বলছি দাদা, এরকম একজন নিরীহ মানুষকে এইভাবে মিথ্যে মামলা জড়িয়ে দিয়ে কি লাভ চাইছে? প্রথম প্রশ্নর উত্তর হচ্ছে, আপনারা জানেন যে ভূমি রাজস্ব দপ্তরটাই পুরোপুরি পাবে এখন মাফিয়ারাজ বা সিন্ডিকেটের মাধ্যমে চলছে, যেখানে প্রাণনাশের হুমকি দিচ্ছেন কারা না পরিবারের লোকেরা। পরিবারের লোকেরা বলতে কারা? উদয় কুমার সাহার নিজের ভাই, মায়ের পেটের ভাই, বুঝতে পেরেছেন তো? তাকে না জানিয়ে সম্পত্তিগুলো সব বেচে দিচ্ছে, আর বিচে দিয়ে পরবর্তীকালে উনি জানতে পারছেন না যে ওনার সইটাকেও জাল করে বিক্রি করছেন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আমরা যখন পরবর্তী জজ কোর্টে অ্যাপিল করেছিলেন, প্রথমে ওনারা এফআইআর একটা হয়েছে ডাকাতি মামলা, যেটা বাংলা ভাষায় বলে ডাকাতি মামলা। সেখানে চার্জশিট নীল করে দেওয়া হয়। চার্জশিট নীল করে কারা? এর মাঝখানে যারা যারা থাকে, আপনারা ওই বলেছিলাম না মিডিলম্যানদেরকে কখনোই দেখা যায় না। ভূমি রাজস্ব দপ্তরের বড় বড় আধিকারিক তারা আপনার সারাক্ষণ দেখে যে আমরাই সব, আমরা যেটা বলে দেবো সেটাই করে দেবো, আর আমরা ছাড়া আর কেউ নেই। আর কিছু কিছু মানুষ তাকে বলে ইন্টারিম অর্ডার। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছি যে একটা মানুষ, তার মামলাটা হয়েছে 24 সালে। পুলিশ আধিকারিকরা যথাসম্মানে তাকে কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছেন এবং ডাকাতি মামলা রুজু করেছেন। আজকে পুলিশরা কোথায় জায়গা দাঁড়িয়ে আছে? পুলিশদের ব্যাপারে আমি কিন্তু একবার নয় 100 বার বলি যে পুলিশদের মধ্যে 5 ফিঙ্গার নট সেম। এখানে আধিকারিক, ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন নিতু সিং ম্যাডাম। তিনি যথাযথ এই ব্যক্তি যার নাম হচ্ছে প্রদ্যুৎ উদয় কুমার সাহা, তাকে রেস্কিউ করেন। তার তফাৎটা কোথায়? বর্ধমান ডিস্ট্রিক্ট আর হুগলি ডিস্ট্রিক্ট থেকে 1 কিলোমিটার তফাতে। ওনার কাজ কি? উনি একটা ব্যবসা করেন, আলুর ব্যবসা করেন। তো সেই জায়গায় নিজের ভাইরা, ঘরের শত্রু বিভীষণ যে কথাটা বলা হয়, আর আমরা বলি মির্জাফর, সেই মির্জাফররা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা মানুষকে কিরকম ভাবে 2024 সালের মামলাতে দেখানো হয়েছে যে 12,000 টাকা মাত্র পেয়েছি, চার্জশিট নীল। এর মাঝখানে কিছু সিভিক ভলেন্টিয়ার আছেন। আমি বারবার বলি না যে ডাল মে কুছ কালা হে? আমার গলাটা একটুখানি বড়ই থাকে, তার কারণ হচ্ছে একটা মানুষ যার বয়স 55 বছর অতিক্রান্ত করে গেছে, 60 বছরে পা দিতে চলেছে, সেই মানুষটা চোখের প্রবলেম রয়েছে, নিউরো প্রবলেম রয়েছে, নেফ্রোলজির প্রবলেম রয়েছে, এবং তিনি বর্ধমান মেডিকেল কলেজে শুধু চিকিৎসাধীন নন, তিনি এইমস এর চিকিৎসাধীন, তিনি এসএসকেএম এ চিকিৎসাধীন। তার সমস্ত প্রতিলিপি আমি কিন্তু অলরেডি একবার নয় বারবার দিয়েছি এই গণমাধ্যমে। আজকে মিডিয়াদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, আমি সর্বপ্রথমে জানাবো যে এবিপি আনন্দ, আমি আপনাকে একটা কথা বলি, যারা কখনো কোনো সময়ের জন্যে প্রতিপক্ষ হিসেবে অন্য কাউরি কথা বলেন না, একদম নিউজ 18 বাংলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলে। আপনাকে একটা কথা বলছি যে একটা মানুষের পেছনে স্পাই লাগিয়ে রেখে দেওয়া হচ্ছে তার প্রাইভেট পার্সে মারার জন্যে। তিনি অজ্ঞান হয়ে যখন থাকছেন, সেই ব্যক্তিকে তুলে তার যখন চিৎকার করছেন, সেই চিৎকার করার পর বাড়ি থেকে তিনি যে গন্তব্যস্থানে ঘোরেন, তার কিলোমিটার পরিধি হচ্ছে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। তাহলে আপনি বলুন, তাহলে ঘরের একটা পুরুষ সে ঘরের মধ্যেই আর কাজ করতে পারবে না, ঘরেতেই তাকে বাসন মেজে চলতে হবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাংলার অর্থনীতি কোথায় গিয়ে ঠিকেছে? একটা পুরুষ
কাজ করবে। আজকে যে শান্তনু সাহার নাম বলছি, শান্তনু সাহা ওরফে বাবু সাহা, এবং এরা কি না, এরা হচ্ছে সিজেক মূল। আমি আপনাকে বলেছিলাম না সিজেক মূল। এনারা কিন্তু একটা দুটো পেট্রোল পাম্প না, অনেক কটা পেট্রোল পাম্পের মালিক, আর একজনা ভিখারি। তিনি কিন্তু ওই সামান্য ওই আলু ব্যবসা করে খান। তার টাকাটা দেওয়ার জন্যে পুলিশ কর্তৃপক্ষ, জেলা শাসক, আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সিএমএস গাইডেন্স সেল করেছেন, এবং তার ন্যায় ইনসাফের জন্য আমি একটা কথা বলি যে মানুষ ছুটে বেড়াচ্ছে। আজকে কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, মানুষ খেপে বেড়াচ্ছে। সবাই কিন্তু হাইকোর্টে ছুটে এসে সঠিক আইনজীবী খুঁজে পাচ্ছে না। তার কারণটা কি জানেন তো? আমাদের স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কিছু ওয়ার্কম্যান সঠিক কাজ করে, আর কিছু মানুষ থাকে বায়াসড। আপনাকে জোর গলায় বলছি যে এই মানুষটাকে নিয়ে কেন বারবার হাইকোর্টে আসতে হবে, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওনাকে প্রাণে মেরে দেওয়ার হুমকির জন্য আজকে ওনার মাথাটা পুরোপুরিভাবে বিকৃতি জায়গায় পৌঁছে যাচ্ছে। ওনাকে আমি জানি না, উনি হয়তো ব্রেন ডেথও হয়ে যেতে পারেন। কেননা ঘরের পাশের শত্রু যদি নিজের ঘরের লোক থাকে, তাহলে বাইরের লোক দরকার পড়ে না। আর দ্বিতীয় নম্বর কথা, মানুষ কিন্তু জনতা জনার্দন বুঝে গেছে যে মানুষের এই যে ডিজিটালাইজেশন করা হয়েছে, ডিমনিটাইজেশন করা হয়েছে, কারেন্সি যে চেঞ্জ করা হয়েছে, আমি বলবো খুব ভালো। এসআইআর করা হয়েছে, আমি বলবো খুব ভালো। তার কারণ হচ্ছে এই ঘাবলাগুলোর পেছনে কিছু সাধু ব্যক্তিরা থাকে, যে সাধু ব্যক্তিরা কিন্তু হাত বুলিয়ে 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 কিন্তু এই সমস্ত নোংরামো কাজ করে যায়। আর কাজ করে যাওয়ার পর এই ব্যক্তিগুলো কিন্তু নিরীহ ব্যক্তি একদম শেষ হয়ে যায়। ওনার নিজের ঘরের যদি মেজদা ছোটদা, তারা যদি ওনাকে প্রাণের মেরে ফেলার জন্য চক্রান্ত করেন, একটা বিয়ে বাড়ি করছেন, ধরুন একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেই বিয়ে অনুষ্ঠানে ভাই যাবে কিসে? টোটো ধরে, বাস ধরে। আর তারা যাচ্ছে কত টাকা দামের গাড়ি জানেন? কাউরির গাড়ির দাম 20 লক্ষ টাকা, কাউরির 50 লক্ষ টাকা। আর পেট্রোল পাম্প গুলো যদি ভালো করে রেড করা হয়, দেখা যাবে যে সেইগুলো কিভাবে পারমিশন পেয়েছে। তার কারণ হচ্ছে একটাই, মানুষ কিন্তু আর বিশ্বাস করতে পারছে না। মানুষের মধ্যে ধৈর্য শেষ হয়ে গেছে। মানুষের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে কিন্তু মানুষকে ডেমোলিশ করে দেওয়া হয়েছে। আমি যে কথাটা বলছি, কথাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কথা বলছি। এবং সুবীর সাহা, আমাকে পরপর পরপর বলছি, এই যে নিতাই বলে যে আসামি রয়েছে, তো এখানে একজন, দুজন, তিনজন, চারজন নয়, আপনার মুষ্টি যে তুচ্ছ তৃণ গুচ্ছ সম হয়ে একতায় উন্মত্ত মাতঙ্গরে বাঁধিয়া হেলায় ওনাকে মেরে ফেলার জন্য সেই জিনিসটা শুরু করেছেন ওনার নিজের ঘরের শত্রু। এবং রাজনৈতিক কিছু ব্যক্তিত্বরা, আমি আপনাকে বলছি সবাই কিন্তু ভালো খারাপ। তার মধ্যে একটা কথা কি, সুবীর সাহা বলে ওনারই ভাই, আর বাবু সাহা ওনারই ভাই। তো তারা জানি না, যে উনি জানেন না যে ওনার নামের সম্পত্তিগুলো কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এই সম্পত্তিগুলো বিক্রি করার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জানা যাচ্ছে যে সম্পত্তিগুলো ওনার জায়গায় ওই তিনটে ভাই, মানে এনারা এক একর যে জিনিস ছিল, সুবীর সাহা, বাবু সাহা, শিশির সাহা, এরা সবাই মিলে কিন্তু ঠান্ডা, হ্যাঁ, এক ভাই মারা গেছে। তো এই চারজনা রয়েছেন, এনারা কিন্তু পরপর এই সিন্ডিকেট ক্রাইমটা করে যাচ্ছেন। এই সিন্ডিকেট ক্রাইম আপনি ভালো করে জানেন যে কেমন ভাবে করতে হয়, তার পিছনে কেমন ভাবে লোক লাগাতে হয়, কেমন ভাবে তাকে ক্ষতি করতে হয়। আজকে এই লোকটা যদি মারা যায়, তার জন্যে সেই পরিবারটা কি করবে? আমি একটা কথা বলছি, সেই পরিবারটাকে কিন্তু দেওয়ার মতন একটা ঘরে, চিলেকোটা ঘরে, একটা ঘরে তার ছেলে স্ত্রী থাকে, একটা ছেলে, তাকেও প্রাণে মেরে দেওয়ার হুমকি। আপনাকে একদম পরিষ্কার কথায় বলছি, একটা মা, অর্থাৎ ওনার স্ত্রী, তাকেও মেরে দেওয়ার হুমকি। আচ্ছা, আপনাদের একটা হাইকোর্টে মামলা দায়ের করেছেন, তা সেই মামলা দায়েরটা করা হয়েছে
একটা ডাকাতি কেসে। তা এর ব্যাপারে আপনি কি বলবেন? আপনাদের যে ডাকাতি কেসটা হয়েছে জামালপুর থানায়, সেই জামালপুর থানায় যে ডাকাতিটা হয়েছে এখনো পর্যন্ত তার কি সুরাহা কিছু পেয়েছেন? না, কোনো সুরাহা পাইনি। আচ্ছা, এখানে আপনার স্বামী উদয় কুমার সাহা, সেই উদয় কুমার সাহা হাইকোর্টে অ্যাপিল করেছে। তা তারপর কি তাকে কেউ প্ররোচনামূলক হুমকি বা তাকে প্রাণনাশ করার হুমকি দিচ্ছে এরকম কোনো ব্যক্তি? হ্যাঁ, দিচ্ছে। আমার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। আমার তাদের নাম স্বামীকে কি? লাশ ফেলে দেবো বলে ও চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে। নাম নাম হচ্ছে ঝন্টু। ঝন্টুর সাথে এক ভদ্র মহিলা ছিলেন, তার নাম ঝন্টু কি আদিবাসীদের? না, আমি টাইটেল জানি না, আর কিন্তু নাম ঝন্টু। আর সেও একজন ব্যবসাদার। আর আর তার সাথে একটা মহিলা ছিলেন। মহিলা অত্যধিক বারবার বলে আমি লাশ ফেলে, আমি ইয়ে করে ভয় দেখাই, যে বলি যে আপনি লাশ ফেলবেন, এইরকম বলার অধিকার আপনার কে আছে? কিন্তু তা সত্ত্বেও এমনকি আমার কাছে তেড়ে আসে। আরও একজন আছেন, যেটা বলতে আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু তবুও পরেশ চ্যাটার্জি বলে একজন আছেন, ওনার ভাগিদারও আছেন বল্টু। ওনাকে আমি হাজারবার বলি যে আমি ডেট দিই, সেই রকম সময় আসবেন, কিন্তু উনি আমার দরজা করে এসে বসে থাকেন রাত্রি 9টা 10টা পর্যন্ত। এরকম করে হামলা হয়েছে। তারপরেও সকালবেলা 5:30 6টা 6:30টার সময় চলে আসেন। এসে আগের দিনে যদি জানানো হয়, ফোন করা হয়, ফোনও তোলে না। এইভাবে প্রচুর পরিমাণে হুমকি। আমার স্বামী থাকে না, তা সত্ত্বেও আসে, এসে আমার সঙ্গে এরকম ব্যবহার করে। আচ্ছা, আপনারা এই যে যেসব ব্যক্তিগুলোর নাম করছেন তারা তো আপনাদের যখন তখন প্রাণে মেরে দেওয়ার মতন মানসিকতায় থাকে। তা এর জন্যে আপনাদের কি আইনি প্রশাসনের মাধ্যমে সুযোগ সুবিধা নেওয়ার, মানে আপনাদের যে আইনি মাধ্যমে পুলিশের সহায়তার মাধ্যমে যে এই সমস্ত আসামি, দাগি আসামি যারা আপনাদের পরিবারের ওপর একাধিক বা যে আগ্নেয় অস্ত্র বা ভোজালি নিয়ে আপনাদের বাড়ির ওপর চড়াও হচ্ছে, তার সাথে যে মহিলা চড়াও হচ্ছে, তা সেই চড়াও হওয়া ব্যক্তিদের জন্যে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা যে হাইকোর্টে অ্যাপিল করেছেন তাদের নামগুলোও কি সংযোজন করবেন? নাম করলে হয়তো বলা যায়, কিন্তু দেখুন, আমার শত্রুতা আর হয়তো বাড়বে কি কমবে জানি না, কিন্তু বহুত দিন থেকেই তো এই শত্রুতা করে আসছে, কিছু করে উঠতে পারছিলাম না। কিন্তু আমি চাই আদালতের কাছে, আমি একটা চাই এর যেন একটা কিছু সুরাহা হয়, ভালো হয়। আমার স্বামী যেন, আপনারা তো খুব চিন্তায় উদ্বিগ্ন হয়ে খুবই ভয়ের মধ্যে আমরা থাকি, সত্যি কথা বলতে কি। আপনার স্বামীও অনেক রাত করে লটারি নিয়ে ফেরেন বিক্রি করে এসে, তাও তো অর্থনৈতিক আপনাদের যা পরিস্থিতি, পরিবার পরিস্থিতি, তা তো খুব ঋণগ্রস্তর মনে হচ্ছে। আপনাদের তো মনে হয় লোনও চলছে, আমরা যেটুকুনি। প্রচুর টাকা, আমরা অনেক কিছু ওই ছিনতাইয়ের জন্যই আমার প্রচুর টাকা লোন হয়ে গেছে। কারণ আমি টাকাগুলোর যে আমার ছিনতাই হয়েছে, আমার তো সেগুলো কোনো জায়গায় পেমেন্ট করার জন্যই তো টাকাগুলো নিয়ে যাচ্ছিল, পেমেন্টটা তো হয়নি। উপরন্তু আমার টাকা অন্য জায়গায় যে লোন হয়েছে সেই লোন শোধ করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে, আবার এখানেও ছিনতাই থেকে কিছু ফিরে পাচ্ছি না। ঠিক আছে। আমার শুধু টাকা কি, সাইকেল গেছে, ব্যাগে আমার যত হিসেব ছিল, আলুর হিসেব ছিল, সেই নোটবুক আছে, ওই কী বলে ছাতা আছে, আরও যে ব্যবসার যা কিছু যাবতীয় থেকে সব আমার ব্যাগের মধ্যে আছে। আপনারা এমনি ভীত সন্ত্রস্ত দেখে বোঝা যাচ্ছে, এবং প্রতিনিয়ত চলছে, এটা আজকে বলে নয়। এই আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। আজকে তার জন্যে উনি রিট ফাইল করতে বাধ্য হয়েছেন, এবং তার মহামান্য হাইকোর্ট যথাযোগ্য ব্যবস্থা নেওয়া, পুলিশ ইন অ্যাকশন, এবং যারা কালপ্রিটস রয়েছে তাদেরকে ধরে নেওয়ার জন্যে অর্ডার পাস করতে একটা টাইম দিয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে বললে কালকে হয় না, কিন্তু এই ব্যক্তিটা যদি মারা যায়, বা এর বাড়ির স্ত্রী যদি মারা যায়, বা এনার যদি ছেলে মারা যায়, 21 বছর বয়সের ছেলে, আপনারা বলেন না কখন গাড়িটা চাপা দিয়ে মেরে দেবে? এনার বাড়ির এই ভাইরা, যা এক ভাই মৃত আর 3 ভাই বেঁচে আছে,
তাহলে এই তিনটে ভাই মিলে একজনাকে মারছে, ইনি একজন ভাই হয়ে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছেন, কখনো হাইকোর্টের দুয়ারে আসছেন, কখনো ডিস্ট্রিক্ট কোর্টে ছুটে বেড়াচ্ছেন। আর ওই সেই যে কথা বলেছিলাম, কিছু কিছু মাল আছে সদন্তা, বিজেক মূল, সিজেক মূল, এই সমস্ত মালগুলো আছে। আর তার সঙ্গে কে আছে? পেশকার মারুক, যার নিজে বোমবার দেখে নিজে ফেটে যাচ্ছে। আর আপনারা একটা কথা বলে দিচ্ছি, ওনারা কিন্তু সিজেএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বড় বাবু, অর্থাৎ পেশকার। তো পেশকারের কি করে অকাত হয়? পয়সা দিয়ে সমস্ত মাল সাল্টে দেওয়া। আর তার অর্ডার কপিটা পর্যন্ত পাওয়া যায় না। অর্ডার কপি তুলতে একবার নয়, দুবার নয়, বারবার ছুটতে হয়। অর্ডার কপি শেষ পর্যন্ত বার করা যায়, কেননা একটা কথা মনে রাখবেন, মানুষ মরে, ডকুমেন্টস মরে না। আবার ডকুমেন্টসও মেরে দেওয়া হয়। আপনারা একটা কথা মনে রাখুন, ওনাকে হয়তো এর পরে কোনো সময় শুনতে পারবো যে হয়তো এই মামলাটা করার পর যদি যে কালপ্রিটসদের নাম করছি, তারা পরবর্তীকালে হয়তো ওনাকে বা ওনার ছেলেকে বা ওনার স্ত্রীকে যে কোনো সময় হয়তো প্রাণনাশ করে দিতে পারে। আর এর সঙ্গে যে ব্যক্তিরা জড়িত রয়েছে, আপনাকে একটা কথা বলছি, আসামিরা বেরিয়ে তাকে কিভাবে, কোনখানে, কোন অকারেন্সে, আমি মানে প্লেস অফ অকারেন্সে কিভাবে যে প্রাইভেট পার্সে ওনাকে মেরেছে, সেখান থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত আপনি ভালো করে জানেন যে গ্রাম পাড়া বাংলায় হসপিটাল যাওয়া পর্যন্ত সেই মানুষটার কতটা, তার চিৎকারের শব্দ শুনে যারা পাশ থেকে চলে যাচ্ছে, সেই ব্যক্তিরা আসার সঙ্গে সঙ্গে উনি না হয় মাস্কটা একজনা খোলার পর যে তুই কেসটা তুলে নে, না হলে তোকে আমি শেষ করে ছেড়ে দেবো। এবং পুরোপুরি যে তাদেরকে পেছনে পেছনে তলায় তলায় লাইন লাগিয়ে রেখে দিয়েছে এই যে শান্তনু সাহা, ওনারই ভাই। তো এনারা সুন্দরভাবে চাইছেন যে পরিবারটা শেষ হয়ে যাক, তিনটে ব্যক্তি আছে তো শেষ হয়ে যাক, আমরা তাহলে পুরোটা মালিক হব। আরো অলরেডি কিন্তু অনেক জায়গা, আপনি মনে রাখবেন, আমরা অ্যাজ পার হিন্দু ল সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উনিও ভাগিদার, তাহলে ওনার ভাগটা তলায় তলায় বিচে দেওয়া হলো, উনি জানতেও পারেননি। উনি কিন্তু মায়ের সঙ্গে কথা, যে মায়ের কাছে নিয়ে আজকে ওনার দিদির পরিবারটাকে ভুল বুঝিয়ে চালিয়েছিল, সেই দিদিরাও কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছে। সেই দিদি বলেছে যে আমি আপনার এই মামলার ক্ষেত্রে পাশে দাঁড়াবো, এবং যে বা যারা এই ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে যেন অতি সত্বর আইনের ধারা উপধারা মেনে তাদেরকে পুলিশ যেন স্টেপস নেয়, এই আবেদন আর্জি আজকে উনি রেখেছেন। এবং মহামান্য আদালতে তার একটা সুনির্দিষ্ট দিন ধার্য করেছে। এর আগেও ওনাকে কপি সার্ভ করেছে সমস্ত পার্টিকে, তার প্রতিলিপি আমরা দিয়েছি। আমরা আশা করব যে মিডিয়াকে কাঁদতে হবে না, কখনো জুডিশিয়ারিকে কাঁদতে হবে না, সবাই বায়াস নয়। আমি তো বললাম 5 ফিঙ্গার নট সেম। আজকে এই বয়স্ক মানুষটা কবার হাইকোর্টে আসবে বলুন তো? তার আসতে গেলে 200 টাকার দরকার আছে কি 300 টাকা দরকার আছে, ভাঁড় ভেঙে পয়সা নিয়ে আসে, আর তার ভাইরা তাদেরকে মেরে বেড়াচ্ছে। আপনাকে জোর গলায় বলছি, আগে তাদেরকে ধরা হোক। তার পেছনে তারা কোন মদতে চলছে, আজকের শাসক দলের নাম দিয়ে চালাচ্ছে, তারা শাসক দলের লোক বলে চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিকারই যদি শাসক দলের লোক আছে, আমি ওই যে বললাম সিজেক মূল, এরা শাসক দলের লোক বলে চালাচ্ছে। আজকে আমি এদের অস্তিত্বটা আমি জানি না, যে দাদাকে মারার জন্য কোন দলে এরা ঢুকে যাবে, পরে হাত তুলে বলে টাটা বাই বাই। আমার চাই বাংলার মানুষ বুঝুক যে মানুষ কোর্টে আছে, আই উইল সি ইউ অন দ্য কোর্ট, এই কথাটা বলে শেষ বিচার পাওয়ার জন্য। সঠিক বিচার মহামান্য আদালত এবং পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে জাস্টিস দেন এবং রেমেডি দেন, ওনাদের প্রোটেকশনের জন্য ওনাদেরকে নোটিশ অলরেডি সার্ভ করা হয়েছে, হয়তো উইথিন 24 টু ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে এটা আপনার পেয়ে যাবে।